আমার তরফ থেকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। অভয়া মঞ্চের যারা কনভেনার, অর্গানাইজার, সদস্য রয়েছেন সকলকে আমার মুর্শিদাবাদের তরফ থেকে প্রণাম। ঘোষিকা অলরেডি বলেছেন যে আমি মুর্শিদা খাতুন, এসেছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের সব থেকে সাম্প্রতিককালে চর্চিত জায়গা বেলডাঙা থেকে। বেলডাঙার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকের অনেক কৌতূহল রয়েছে। সেই কৌতূহল এখানে নিবারণের জায়গা নয়, তবুও বলি যে যে সমস্ত ধোঁয়া চারদিক থেকে ওঠানোর চেষ্টা করছে মানুষ, এক শ্রেণীর মানুষে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। ক্ষমতাসীন যারা, তারা ক্ষমতা কায়েম করার জন্য লড়ে যাচ্ছে, তারই বিপরীতে একটা সংস্থা অভয়া মঞ্চ তারা কাজ করছে, তাদেরকে কর্নিশ জানায়। ঠিক একইভাবে আমরাও আমাদের এলাকাতে কাজ করে চলেছি। নাম শুনে নিশ্চয়ই সকলেই অনুমান করছেন আপনারা যে একটা মুসলমান পরিবারে আমার জন্ম হয়ে ওঠা, এবং কাজের পরিসরটাও মুসলমান এলাকা। আরেকটি বিষয় আমি একটু আপনাদের সামনে বক্তব্যে আসার আগে বলে দিতে চাই, এখানে বিভিন্ন ধরনের প্রান্তিক লিঙ্গের যে বা যৌনতার মানুষ কথা বলবেন, তাদের অধিকার, স্বাধীনতা এসব নিয়ে আমিও হয়তো মুসলমান সমাজের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এখানে যারা আমরা নাগরিক উপস্থিত রয়েছি তারা কিন্তু কোনো বিশেষ ধর্মের প্রতি সমালোচনা করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সেই পরিসরের মধ্যে মেয়েরা কিভাবে শোষিত হচ্ছে এবং সেখান থেকে কি করে উত্তরণ ঘটানো যায় সেটা নিয়েই আমাদের মূল আলোচনার বিষয়। সেখানে হয়তো আলোচনার মধ্যে দিয়ে ধর্ম শব্দটা আসবে বারবার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিশারদ নই। সেই সমস্ত বিষয়ে কেউ যদি হার্ট হয়ে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকি কথার মধ্যে দিয়ে, তাহলে আমাকে ক্ষমা করবো। আমি মূলত বলবো আমাদের মেয়েদের জীবন, মেয়েরা কিভাবে এগোচ্ছে, মেয়েরা কিভাবে শোষিত হচ্ছে এবং মেয়েদের কিভাবে উত্তরণ ঘটানো যেতে পারে, সেটা বিশেষ করে মুসলিম ঘরানার মেয়েরা। এর আগেও আমি বহু জায়গায় বলেছি যে অন্যান্য ধর্ম বা আমার ধর্ম সম্পর্কে বিশেষ বিশ্লেষণে না গিয়েও এটা বলা যায় যে আমাদের সমাজে যে মেয়েরা জন্মায়, গোটা ভারতবর্ষের চিত্রই তাই, মেয়েরা শোষিত হচ্ছে বিভিন্নভাবে। লিঙ্গ বৈষম্য ওই জন্য একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এখন। তো আমাদের সমাজে পেট থেকেই মোটামুটি মেয়েদের প্রতি একেবারে অর্ধেক আর কি বরাদ্দ হয়েই থাকে। জন্মানোর পর থেকেই আপনারা জানেন যে মুসলমান পরিবারে একটি মেয়ে জন্মালে আর একটা ছেলে জন্মালে মেয়েটার নামকরণ যে অনুষ্ঠান, তাকে আকিকা বলেন, অনেকে জানেন। সেই আকিকা অনুষ্ঠানে মেয়েটির জন্য একটা খাসি বরাদ্দ হয়, আর ছেলে সন্তান জন্মালে 2টি খাসি বরাদ্দ হয়। সেখান থেকেই শুরু হয় বৈষম্য। তারপরে তার প্রতিপালন চলে, প্রতিপালন চলতে চলতে পড়াশোনা ইত্যাদি বিষয়ে গ্রামে গঞ্জে সর্বত্র খেটে খাওয়া মানুষ বলুন, বড়লোক বলুন, মাঝারি মানুষ বলুন, বর্ধিষ্ণু বলুন, যে পরিবারই হোক না কেন, মোটামুটি পুত্র সন্তানের প্রতি যে আলাদা উদারতা মায়েরা, বাবারা বা কাকারা দেখা, সেটা আমাদের সমাজেও রয়েছে। এখন দেখবেন পড়াশোনার একটা মোটামুটি সর্বশিক্ষা অভিযান বা যাই হোক, তার দৌলতে মেয়েরা স্কুলে আসে। স্কুলে যারা আসে তাদের যদি একটুখানি গ্রামেগঞ্জে গিয়ে দেখেন, তাহলে তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন 90% মেয়েই অ্যানিমিক, তাদের পুষ্টির অভাব, তাদের মায়েদের ডাকলে মানে সেই মায়েদের দিকে তাকানো যায় না। বাবারা পরিযায়ী শ্রমিক, মায়েরা বাড়িতে 2-3টে বাচ্চা নিয়ে থাকে, বিড়ি শ্রমিক, নয়তো হিউম্যান হেয়ারের কাজ করে, নয়তো কোনো একটা সামান্য সেলাইয়ের কাজ করে তারা জীবন অতিবাহিত করে। এইরকমভাবে যে মেয়েরা কোনোরকম পড়াশোনা করছে, শিক্ষার অঙ্গনে আসছে, আমরা তাদের ধরে রাখার চেষ্টা করছি। একটা জয়ফুল লার্নিংয়ের পরিবেশ এরকম একটা কঠিন বাতাবরণে দেওয়ার চেষ্টা করছি। সেই মেয়েদেরকেও আমরা ধরে রাখতে পারি না, কারণ সেখানে বাধা হয়ে দাঁড়ায় ওই ধর্মের শরীয়তি আইন কিছু। অদ্ভুত লাগে যে একটা মুসলিম কমিউনিটির আদার দ্যান মুসলিম একটা নাবালিকার সংজ্ঞা পাল্টে যায়, তখন কষ্ট হয়। যখন দেখি যে একটা সাধারণভাবে 18 বছর বয়স একটা বিয়ে, কিন্তু আলাদাভাবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন, তাতে 15 পেরোলেই সে মোটামুটি সাবালিকা হয়ে যায়। আমি বুঝতে পারি না এটা কোন ধরনের একটা সায়েন্স
যে মুসলমান পরিবারে জন্মালে তার হাত পা মাথা 15 বছরে, একটা আদার দ্যান মুসলিম পরিবারের মেয়ের 18 বছরে যা হয় তা হয়ে যায়। এই হচ্ছে এমনিতেই পুষ্টির অভাব, তারপরে সেই পরিবেশ পাচ্ছে না, তারপরে সে 15 বছরের পরেই সে মা হচ্ছে। এবং আপনারা এটা জানেন, বিশেষ করে যারা ডাক্তারবাবু এখানে আছেন তারা অলরেডি স্বাস্থ্যের যে রিপোর্ট সেটা জানেন, যে আমাদের মুর্শিদাবাদে এবছর 15 বছর বয়সী বা তার নিচের বয়সী মায়ের সংখ্যায় রেকর্ড করেছে সারা বিশ্বে বাল্য মা, সেই সংখ্যাটাই আমরা রেকর্ড করেছি। এরকম একটা পরিবারে যখন মেয়ে বড় হচ্ছে, তখন সেই মেয়ে পড়াশোনা বা তার আনুষঙ্গিক যে বিকাশ আমরা বলি, সার্বিক বিকাশ, সেটা ঘটাতে গিয়ে বিস্তর বাধার সম্মুখীন হয়। প্রথমত বাল্য বিবাহ, তার যে জায়গার গোটা গ্রাম জুড়ে শহর জুড়ে রয়েছে মেয়েদের মধ্যে, সেখান থেকে যখন আমরা মেয়েদের বাঁচাতে যাই, পুরো সিস্টেমটাই আমাদের বিরুদ্ধে চলে যায় এবং সেটা এমনভাবে সিস্টেমটা আমাদেরকে প্রতিহত করে, কোনো সময় আইসোলেট করে দেয়, কোনো সময় একঘরে করে দেয় এবং সেই লড়াইটা যাতে স্তীমিত হয়ে যায় তার জন্য যা যা করার সব রকমের করে। তারপরেও যখন পারে না আমাদের জেদ এবং আমাদের একাগ্রতা এবং আমাদের সংগ্রামকে, তখন আরেকটা শক্তি তার সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন যুক্ত হয় ধর্মীয় মরণ, তখন যুক্ত হয় পলিটিক্যাল মরণ। এই দুই যে প্রতিষ্ঠান, ধর্ম এবং রাজনীতি, গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে জায়গায় রয়েছে, আমরা হচ্ছে একেবারে তার চরম নিদর্শন। সাচার কমিটি রিপোর্ট আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে মুসলিমদের অবস্থা কোথায় সাচার কমিটি দেখিয়েছে, এবং মুসলিম মহিলা তাদের কথা আলাদাভাবে চর্চা কিন্তু কোথাও হয়নি। সাচার কমিটি নিয়ে প্রচুর চর্চা হয়, কিন্তু সাচার কমিটিতে মুসলিম মেয়েদের কথা কিন্তু যেটা বলা হয়েছে সেটা নিয়ে চর্চা হয়। সেখানে স্পষ্টই বলা হয়েছে যে এখানে প্রান্তিক শ্রেণীর মানুষের যে সমাজ, তাদের পরিবারের মেয়েদের থেকেও মুসলিম পরিবারের মেয়েদের অবস্থা কোথাও ভীষণ খারাপ। এইরকম একটা অবস্থাতে মেয়েরা যাচ্ছে। এখনো গ্রামে গঞ্জে শরীয়তি বিষয় ইত্যাদি এমনভাবে রয়েছে যে মেয়েরা এখনো খেলাধুলা করা বা মেয়েরা তার কালচারাল দিকটা ডেভেলপ করার জন্য যে স্কুল কলেজের মধ্যে তার অংশগ্রহণ, সেটা ভীষণভাবে আমরা স্ট্রাগল করে চলেছি। আমাদের মেয়েরা গ্রাম থেকে বেরোয়, মাথায় হিজাব পরে, ড্রেস পরে শহরে প্র্যাকটিস করতে যায়, ব্যাগের মধ্যে খেলাধুলার ড্রেসটা নিয়ে যেতে হয়। তারপরে খেলাধুলার ড্রেসটা যখন সেখানে পরে প্র্যাকটিস করে, সেই ছবি তুলে তার বাবা মার কাছে পাঠানো হয় যে তোমার মেয়ে শহরে গিয়ে দেখো হাফ প্যান্ট পরে কাবাডি প্র্যাকটিস করছে। তাদের সঙ্গেও আমাদের লড়তে হয়। একটি মেয়ে যখন বাইরে বড় বড় ইনস্টিটিউটে চান্স পায় বা কোথাও আমাদের নিয়ে যেতে হয়, তখন একটি মেয়েকে নিয়ে আমাদের বাইরে যাওয়ার অনুমতি প্রায় পাই না বললেই চলে। সেখানে একটি কথা যে মেয়ে বাইরে গেলে নষ্ট হয়ে যাবে, মেয়ের বিয়ে হবে না। অর্থাৎ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান টার্গেট আমাদের ঘরের মেয়েদের, সেটা হচ্ছে বিয়ে দিতে হবে। এখন সেই বিয়েটা কার সাথে হচ্ছে? যার সাথে হচ্ছে সে একেবারে প্রান্তিক ছেলে এবং সে হচ্ছে শিশু শ্রমের বলি, সে আমাদের রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিক যখন 2-4 টাকা রোজগার করে দেশে ফিরছে, তখন আমাদের মেয়েগুলোকে বিয়ে করছে। তারাও নাবালক। সেই মেয়েকে বিয়ে করে রেখে চলে যাচ্ছে, তারপরে বিয়ে চলে যাওয়ার পরে সে তখন বাইরে গিয়ে হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো মেয়ে পাল্লায় পড়ছে। একাধিক বিয়ে। ভারতবর্ষের এটা কোন ধরনের আইন বা নিয়ম আমার জানা নেই। এখানে সব নাগরিক সমান, অথচ একটি মুসলিম পুরুষ মানুষ সে লিগালি 4খানা বিয়ে করতে পারে। এটা এখন আইনত বৈধ। এইটা আলোচনা করা যাবে না। এখনো দেখবেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে এটা রয়েছে সংকোচ, যেটা তো ধর্মীয় বিষয়, এটা চর্চা করা যাবে না, এটা বিতর্কিত বিষয়, এটা ধর্মে আঘাত লাগবে। আরে আমাদের মেয়েদের প্রাণ চলে যাচ্ছে, আমাদের মেয়েদের জীবন বন্ধক রাখা হচ্ছে, আর এই ধর্মীয় যে দুর্বলতা সেইটাকে হাতিয়ার করে আর কবে, কোন মঞ্চ, কোন অভয়ায় তাদের হয়ে কথা বলবে? আমার একটাই প্রশ্ন আপনাদের শিক্ষিত গুণীজনদের কাছে, যে এই মেয়েদের কথা কিভাবে বলা যেতে পারে? কোন ফর্মে বলবে? এর সংস্কার কে করবে? আমরা যারা এককভাবে লড়ে যাচ্ছি গ্রামে গঞ্জে, তাদের পাশে কারা এসে দাঁড়াবে? তারা যদি সেকুলার ফর্মটাকে ভুলভাবে ডিফাইন করে, অন্যভাবে ডিফাইন করে মেয়েদের যে সাংবিধানিক অধিকার সেটা থেকে বঞ্চিত করে, তার কে সুরক্ষা দেবে? আমাদের আজকের এই আলোচনা
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সঙ্গে হয়তো অনেকে হার্ট হবেন, ভাববেন যে এটা তো ধর্মীয় শরীয়তি নিয়ম। আমার প্রশ্ন এখানে, 1935 সালে ব্রিটিশ পিরিয়ড যে পার্সোনাল ল বোর্ড তৈরি করে গেল বিভাজনের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, সেই নিয়মটাকে হাতিয়ার করে গোটা ভারতবর্ষে 14% মুসলমান ঘরের মেয়েরা তার বলি হবে কেন? কোন আইনে হবে? সংবিধান কি মুসলমান মেয়েদের জন্য আলাদা? এই প্রশ্ন আজকে আমি রাখতে চাই। আমাদের মেয়েরা কেন বাধ্য হয়ে 3 তালাক এখন অফ হয়েছে? এমন একটি সরকার চলছে কেন্দ্রে, যে সরকারের এমন একটি গোটা ভারতবর্ষে বাতাবরণ তৈরি করছে, পোশাকের কারণে স্কুলে পড়তে পাবে না। আপনারা কর্ণাটকে কি ঘটনা ঘটছে দেখেছেন? আমাদের মেয়েরা বাধ্য হয়ে সবাই স্বেচ্ছায় বোরখা পরে না, পরিবারের অনুমতি পায় না বাইরে বেরোনো। যদি বোরখা হিজাব না পরে, তাহলে যে মেয়েটিকে আপনি মডার্ন শিক্ষার দোহাই দিয়ে স্কুলে ইউনিফর্মের দোহাই দিয়ে ঢুকতে দিচ্ছেন না, সে যাবে না কোথায়? পরিবার তাকে বেরোতে দেবে না, অনুমতি নেই, আপনি তাকে ঢুকতে দেবেন না, তার ইউনিফর্ম যেহেতু ম্যাচ করছে না। তাহলে এই শিশুটি ভারতবর্ষের সন্তান, সে নাগরিক, সে তার সংবিধানে তার সমান অধিকার আছে, তার শিক্ষাকে এনশিওর করবে। তাই বাধ্য হয়ে আমাদের মেয়েদের হিজাব বোরখা ছোটবেলা থেকে পরে বেরোতে হয়। আমরা এটুকু ডিক্লেয়ার করতে চাই, দরকার হলে আমাদের মেয়েরা বোরখা পরেই কাবাডি খেলবে। আমি বলেছি বিভিন্ন জায়গায়, দরকার হলে আমাদের মেয়েরা বোরখা পরে মুদিখানার দোকান দেবে, চায়ের দোকান দেবে। দরকার হলে আমাদের মেয়েরা পড়াশোনা করবে, বোরখা পরেই করবে। সেই অধিকার এনশিওর করতে হবে প্রত্যেকটা নাগরিককে। আমাদের যে সামান্য 14%, অর্ধেক 7% মুসলিম মহিলা, তাদের পাশে যদি বৃহত্তর অংশ না দাঁড়ায়, এই লড়াই কিছুতেই তারা জিততে পারবে না। একা মুর্শিদা খাতুন বেল লাগায় লড়ে যাচ্ছে, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে আইসোলেট করে। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বেল লাগা তসলিমা, আইসোলেট করে দিলে সুবিধা হয়, যে তাকে এক ঘরে করে দেওয়া হবে, তার কথা আর কেউ শুনবে না। আমাদের মেয়েরা ফুল স্লিভে কষ্ট করে যায় না, তবু কাবাডি খেলে। ফুল স্লিভ কাবাডি খেলা যায় না, হাফ প্যান্ট পরে খেলতে হয়। অথচ শুধুমাত্র থামানোর জন্য, একজন মহিলাকে থামানোর জন্য, একজন মুসলিম মহিলাকে লিডারশিপ থেকে সরানোর জন্য মসজিদে গিয়ে নামাজের সময়, শুক্রবারের নামাজের খুতবাতে সেটা তোলা হয় বিকৃতভাবে। বলা হয় যে কি না, ব্রা প্যান্টি পরে ওদের স্কুলে মেয়েরা কাবাডি খেলে। সব মানুষ খেতে যায়, চলে আসে স্কুল ঘেরাও করতে, অথচ সর্বৈব একা দাঁড়িয়ে থাকতে হয়, সাথে 1500-1600 মেয়ে, কেউ রক্ষা করার থাকে না। এই সুরক্ষা কে দেবে? ভাবতে পারবে না, রোজার সময় মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে যায়, টেস্ট পরীক্ষা চলছে, তাদেরকে শুধুমাত্র বুঝিয়ে বলেছি ধর্মে আমাদের বিধান আছে এটা, যে রোজা অন্য সময় কাজা হলে করে দেওয়া যায়। তুমি শরীর পারমিট করছে না, এখন রোজাটা স্টপ রাখো, পরে তুমি শরীর ঠিক হলে তুমি রোজাটা করে দেবে। ক্লাসে গিয়ে যখন অজ্ঞান হয়ে যাওয়া মেয়েদের মায়েদের দিকে এই কথাটা বোঝানো হয়, তখন গোটা সমাজ চলে আসে আমাদের স্কুল ঘেরাও করতে, বাড়ি ঘেরাও করতে। কি আপনি রোজা করতে কেন বারণ করেছে? এমন বিষয় করে রাখা হয়েছে ধর্মটাকে, যে এটা কেউ কাজ করতে ভয় পাচ্ছে। আর পলিটিক্যাল লিডাররা এটাকে একটা সম্পদ করে আমাদের মতো মানুষ যারা একটুখানি বিকাশ ঘটানোর চেষ্টা করছে, একটুখানি আলো দেখানোর চেষ্টা করছে, কিছু মেয়ে বেঁচে ওঠার চেষ্টা করছে, একটুখানি শ্বাস নেওয়ার চেষ্টা করছে, সেই মেয়েদের গলা টিপে ধরা হচ্ছে। তাদের পাশে কে দাঁড়াবে? অভয়া মঞ্চ দেখে আমাদের আশা জাগে, অভয়া মঞ্চের মানুষদের দেখে আমাদের প্রাণী শক্তি পায়। যখন ডাক পাই আপনাদের কাছ থেকে, সেই সুদূর মুর্শিদাবাদ থেকে আজকে ট্রেন বন্ধ, তবুও আমি লড়াই করে আজকে আপনাদের মাঝে এসেছি। শুধু এইটুকু বলতে এসেছি যে আপনাদের ঘরের মেয়েরা, আপনাদের মেয়েরা, তারা শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে বলে কি নিদারুণ যন্ত্রণা কষ্টের মধ্যে আছে, শুধুমাত্র একটুখানি খোঁজ নিন। স্পর্শকাতর বিষয় বলে প্লিজ এড়িয়ে যাবেন না, একটুখানি পড়াশোনা করুন। আপনারা জানেন যে শাহবানু মামলাতে কি হয়েছিল? শাহবানু মামলা 70 বছরের এক মহিলা, 50 বছরের তার বিবাহিত জীবন, তার স্বামী তালাক দিয়ে দিল, খরপোশ দেবে না বলে মামলা করলো, গোটা পার্সোনাল ল বোর্ড তার ঘরের কাছে দাঁড়িয়ে গেল। গোটা ভারতবর্ষের মহিলারা ডিভোর্সের পরে খরপোশ পাবে, আর আমার মুসলিম মেয়েরা পাবে না। যখন সুপ্রিম কোর্ট বলল হ্যাঁ পাবে, তখন তৎকালীন কেন্দ্রের সরকার এত চাপ খেল ধর্মীয় মৌলবাদীর সামনে, যে তাদের চাপ খেয়ে একটা ক্লজ জুড়ে দেওয়া হলো খরপোশের জায়গায়, যে আদার দ্যান মুসলিম। আমরা
পড়ে। এরকম হাজার হাজার ঘটনা আছে, হাজার হাজার ইস্যু আছে, দিল্লিকার আমরা লড়ে যাচ্ছি। একটা ছোট ছোট বাচ্চা মেয়ে, তাদেরকে লুকিয়ে চুরিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার পরে যে যারা রেজিস্টার তারাও লুকিয়ে বিয়ে দিচ্ছে। তারপরে যখন তাদেরকে ধরে আনা হচ্ছে তখন পলিটিক্যাল লিডাররা বলছে আপনার কি ওটা জমিদারি নাকি, আপনি বসে বসে পড়াবেন, হয়ে যাবে, আপনার এত দেখার কি আছে। তারপরে সেই মেয়ে যখন 3 মাসের পেটে বাচ্চা, তার স্বামী তার পেটে লাথি দিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, একের পর এক তার যখন অ্যাবর্শন হচ্ছে সে তখন দৌড়াতে দৌড়াতে আমাদের কাছে আসে, জানেন, বলে ম্যাডাম বাঁচান, আপনি যা বলেছিলেন তাই ঠিক, আমি বাঁচতে চাই। যতবার আমার পেটে বাচ্চা আসে ততবার লাঠি মেরে মেরে তাকে নষ্ট করে দেয়, আর আমাকে এইরকম একটা যন্ত্রণার মধ্যে আমাকে রেখেছে, আমাকে বাঁচান। তার মা লজ্জায় আমার সামনে মুখ দেখাতে পারে না, গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম আমাকে বলবে, বলেছিল বিয়ে না দিতে, আমি চুরি করে বিয়ে নিয়েছি, তারপরে আমার মেয়ের এই অবস্থা। তখন সেই মেয়ের মাথায় হাত ঘুরিয়ে আমাকে বুঝে টেনে নিতে হয়। এই হচ্ছে আপনার বাংলার মুসলমান মেয়েদের, গ্রামীণ মেয়েদের চিত্র। এইটুকুই আপনাদের সামনে আমি বললাম। পরবর্তীতে সুযোগ হলে আমি আবারও বলবো। আমাকে ঘোষিকা বলে দিয়েছিলেন 20-20 মিনিটের মধ্যে শেষ করতে। আমি চেষ্টা করলাম অল্প কথার মধ্যে পুরো চিত্রটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে দিচ্ছি। এক হচ্ছে সাংবিধানিক অধিকার, এক হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অত্যাচার, এক হচ্ছে এলাকার যারা সমাজ তাদের যে পঞ্চায়েতে একটা খাপ পঞ্চায়েতের অত্যাচার, 2 হচ্ছে রাজনৈতিক মাতব্বরদের অত্যাচার, তারপরে তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে। এত কিছু ঝাঁকারের মধ্যে আমাদের মেয়েরা বিচরণ করছে, তার মধ্যেও তারা হাঁস করে কিন্তু ওঠার চেষ্টা করছে। শুধুমাত্র একটু হাত ধরতে হবে আপনাদের, একটুখানি যদি আপনারা হাত ধরেন ওরা উঠে পড়বে। এত শক্তি, এত স্পৃহা, এত আগুন ওদের চোখে আপনি ভাবতে পারবেন না। স্বামী বসে আছে, দেখেছেন কিভাবে মাঠের মধ্যে ওরা ভলিবল খেলার জন্য বারবার নেট টাঙাচ্ছে, বারবার ছেড়ে দিচ্ছে, স্বামী দিকে চেনে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, বারবার নেট টাঙাচ্ছে, ভলিবল খেলবে, কুৎসিত ইঙ্গিত করছে, ভলিবলের তার ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমাদের মেয়েরা লড়ে যায়, তারপরে বলে এসব খেলবে, তোমরা একদিকে দাঁড়াও, আমরা একদিকে দাঁড়াচ্ছি, কেমন পারো দেখছি, চ্যালেঞ্জ করে আমাদের মেয়েরা। একদিকে ছেলেরা দাঁড়ায়, একদিকে মেয়েরা দাঁড়ায়, কাবাডি খেলতে লেগে যায়। অথচ তোমাদের অহংকার এসে আমাদের সাথে খেলো, চোখে চোখ দিয়ে এই লড়াইটা আমাদের মেয়েরা দিচ্ছে। কিন্তু এখন এটাই আমাদের অধিকারের জয় বলতে পারি। এই মেয়েরাই যেদিন একদিন বড় হবে, মা হবে, আশা করবো এতটা কষ্ট আমাদের আর থাকবে না। নিশ্চয়ই একটি সুন্দর ভারতবর্ষ আমরা উপহার দিতে পারবো, এবং আর 5টা সম্প্রদায়ের মেয়েদের মতো আমাদের মেয়েরা মাথা তুলে দাঁড়াবে। বোরখা পড়বে কি পড়বে না তারা নিজেরা ডিসাইড করবে। বোরখা পড়তে ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না, যাই